বাংলাদেশ। আমাদের বাংলাদেশ বেড়ানোর গল্প নিয়েই চলছে এই সিরিজ। আগের এপিসোডগুলো তোমরা দেখলে দেখতে পারবে কিভাবে বাংলাদেশে আমরা এসে পৌঁছালাম এবং 21শে ফেব্রুয়ারি কিভাবে লক্ষ লক্ষ মানুষের সাথে পায়ে পা মিলিয়ে শহীদদের প্রতি শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালাম। গতকাল অর্থাৎ 22শে ফেব্রুয়ারি আমরা ঢাকা থেকে বিলাসবহুল লঞ্চে চড়ে, যা জাহাজের চাইতে কোনো অংশে কম না, আমরা বরিশালে এসে পৌঁছালাম। আজ এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো বরিশাল। ঢাকার শহর ছেড়ে যখন এসে পৌঁছালাম এই বরিশালে, তখন খুঁজে পেলাম আরেক বাংলাদেশকে, আরেক বাংলাকে। ঠিক আছে, এইটা ভালো। মর্নিং, গুড মর্নিং ফ্রম বাংলাদেশ বরিশাল। আজকের হচ্ছে 23শে ফেব্রুয়ারি। আজকের হচ্ছে আমাদের তৃতীয় দিন বাংলাদেশে। ঘড়িতে সময় সকাল 6টা, যদিও লঞ্চ এসে পৌঁছেছে 5:30টায়। এই আধা ঘন্টার সময়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখানে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কীর্তনখোলা নদী। বোট আমাদের এসে দাঁড়িয়েছিল, আমরা কেউ জানি না, আমরা এমন ঘুমাচ্ছিলাম। আর একটা জিনিস ভালো লাগলো যে ডাকিনি, আমাদের একটু রেস্টেরও প্রয়োজন ছিল। এর বাইরে আমরা বেরিয়ে গেছি, চায়ের দোকান দেখতে পাচ্ছি, একটু চা খাই, তারপরে এখানেতে পেয়ারা বাগানে যাব। মানে বরিশালের যেটা সবচেয়ে মোস্ট ফেমাস, সেই জায়গাটা তো অবশ্যই ঘুরে দেখতে হবে। তারপর আমরা কুয়াকাটার উদ্দেশ্যে বেরিয়ে যাবো, যেটাকে বলতে পারো বাংলাদেশের দীঘা। তিনটে চা দেবেন আমাকে। একটা রং চা দিন, একটা রং চা দিন। দুধ চা খেয়েছিলাম, আমার কোথাও ভালো লাগছে না, এক জায়গায় দুধ চা ভালো খেয়েছিলাম। তো আমার দুধ চাটা বাংলাদেশেতে এসে অতটা ভালো লাগছে না। রং চাটা কিন্তু অপূর্ব, রং চাটা বেস্ট। এরকম রং চা আমাদের ওখানে খাইনি। রং চা মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে। এখানে অনেক গাড়িতে 1800 টাকা 2000 টাকা পর্যন্ত বলছিল আমাদের ঘুরিয়ে পুরো বরিশালটা দেখাবে বলে। তো যাই হোক, দাদার সঙ্গে দেখা হয়েছে। দাদা সেটা খুব আমাদের রিকোয়েস্টে বললো, তোমরা ইন্ডিয়া থেকে এসছো, কম করে দিচ্ছে, 1200 টাকার মধ্যে নিয়ে যাচ্ছে। বলেছে একদম তোমাদের কাছে লাভই রাখছি না, কিন্তু তোমাদের ঘোরানোটাই আমার কাছে মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে ভালোভাবে বাংলাদেশটা ঘুরে দেখাতে পারো, আর ভিডিও করেও যাতে ইন্ডিয়ানদের দেখাতে পারো। তো ভিডিওটা দেখো, তোমরা ভালো লাগবে। তো চলো, দাদার গাড়ি করেই এগোই। তো চলো। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল, যে শহরে রাস্তার চেয়ে নদী বেশি আর বাজার বসে পানির ওপর। শহরটিকে বাংলার ভেনিসও বলা হয়। এটি কীর্তনখোলা নদীর তীরে দক্ষিণ মধ্য বাংলাদেশে অবস্থিত। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশে। যার কথা না বললেই নয়, বিখ্যাত বাঙালি কবি জীবনানন্দ দাশ 17ই ফেব্রুয়ারি 1899 সালে বাংলাদেশের এই বরিশালেতেই জন্মগ্রহণ করেছিলেন। তার প্রত্যেকটি কবিতা পড়লেই জানা যায় যে কত সুন্দরভাবে ফুটে উঠেছে প্রকৃতি, মানুষের মন এবং জীবনের গভীর রহস্য। ঝালকাঠির একটা গ্রাম, যেখানে প্রায় 200 বছরের পুরনো একটি জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে জঙ্গলে ঢাকা, ভাঙাচোরা অবস্থায়। যে বাড়িতে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল জমিদারের ছেলেকে, আর স্বামীর সাথে জীবন্ত চিতায় উঠেছিলেন তার স্ত্রী। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব বরিশালের সেই রহস্যময় কীর্তিপাশা জমিদার বাড়িতে। তো নেমে পড়তে হলো, কারণ অনেকটা উঁচুতে উঠতে হবে। তো বুঝতে পারছো কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি জমিদার বাড়ি। জমিদার বাড়ি কোন দিকে? জমিদার বাড়ি এটা আগে তো জমিদার বাড়ি ছিল, এখন স্কুল হয়ে গেছে। কমলিকান্দর নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়। চলুন। তো দেখতে পাচ্ছ কীর্তিপাশার জমিদার বাড়ি। 19 শতকের শুরুতে বিক্রমপুরের জমিদার বংশের রাজা রাম সেনগুপ্ত এখানে আসেন। তিনি তার 2 ছেলের জন্য 2টা বাড়ি বানান। বড় ছেলের জন্য 10 আনা হিস্সার বড় বাড়ি, আর ছোট ছেলের জন্য 6 আনা হিস্সার ছোট বাড়ি। ছোট বাড়িটা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, বড় বাড়ির কিছু অংশ আজও টিকে আছে। এই বাড়ির নাম হয়েছে রাজা কীর্তি নারায়ণের নাম থেকে।
এই বাড়ির সবচেয়ে আলোচিত ঘটনা, জমিদার পুত্র রাজকুমার সেনকে শরবতে বিষ মিশিয়ে হত্যা করা হয়। স্বামীর মৃত্যুর পরে তার স্ত্রী সতী হওয়ার জেদ ধরেন। শোনা যায় তরুণ ইংরেজ ম্যাজিস্ট্রেট নিজে এসেও তাকে আটকাতে পারেননি। তিনি লাল বেনারসি আর গা ভরা গয়না পরে স্বামীর চিতায় উঠে সহমরণে যান। তাদের দুজনকে একসাথে সমাধি দেওয়া হয়, আর সেই সমাধি আজও একটা মন্দির আছে। বর্তমানে বাড়িটার অবস্থা খুব খারাপ, সংস্কারের অভাবে ছাদ ভেঙে পড়েছে, লতা পাতায় ভরে গেছে। এখন বাড়ির এক অংশে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় চলছে, আর নাট্যমঞ্চ আর হলরুমে চলছে বালিকা বিদ্যালয়। 2008 সালে এখানে একটা জাদুঘর বানানো হয়েছিল, কিন্তু সেটাও এখন বন্ধ। ইতিহাস, প্রেম, ট্র্যাজেডি সব মিলিয়ে কীর্তিপাশা জমিদার বাড়ি বরিশালের একটা হিডেন হেরিটেজ। আপনি যদি ভীমরুলি ভাসমান বাজার ঘুরতে যান, তাহলে মাত্র 10 মিনিটের দূরত্বে এই বাড়িটা দেখে আসতে ভুলবেন না কিন্তু। এখানটায় ভালো এমনিতে হবে একটু। তো এইখান থেকে পুরোটা তোমার দেখাতে পাচ্ছি। ওই যে সামনে রাজবাড়ির সামনের দিকটায় যে গার্লস স্কুল করে দিয়েছে মেয়েদের, বালিকা বিদ্যালয়, সেই যে দেখা যাচ্ছে এটা। তো এখন লোকজন আছে দিনের বেলা বলে ঘোরা যাচ্ছে, নাহলে খুব হরর এরিয়া, ভূত বাংলো। শুটিং হয় না তো দেখেছো ভাই, বলতে না বলতেই বলছে এখানে সিরিয়াল থেকে শুরু করে যত সিনেমায় মোটামুটি ভূতের শুটিং এখানে হয়। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে গার্লস স্কুলের ভেতরটায়। এখন এটা হচ্ছে তোমার জমিদার বাড়িরই একটা অংশ। সামনের দিকটা একটা ফ্রন্ট, সরকার থেকে খানিকটা মেনটেনে রেখেছে, আর এটাকে বালিকা বিদ্যালয় করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা, আর এই যে এই স্কুলের সব স্টুডেন্টরা। আপনি কি কখনো এমন বাজার দেখেছেন যেখানে দোকান নেই, রাস্তা নেই, পুরো বাজারটাই ভাসছে পানির ওপরে? হ্যাঁ, থাইল্যান্ড নয়, এটা আমাদের বাংলাদেশের বরিশালে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এশিয়ার বৃহত্তম ভাসমান পেয়ারা বাজার ভীমরুলিতে। নাই গাছে, এখন শুধু আপনার এলাকা ঘুরে দেখতে পারবেন। তো এখন পেয়ারা দেখা যাবে না, কারণ এটা সিজন নয় বলতে চাইছে। আর এই যে হচ্ছে ভীমরুলের মেন জায়গা, যেখান থেকে বোট ছাড়া বোটে করে তোমরা ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে পারবে। এই যে হচ্ছে সেই জায়গা। আষাঢ় শ্রাবণ মাসে জলে ভরে যাবে, আর প্রচন্ড পরিমাণ নৌকা থাকে, আর হাজার হাজার এখানে পর্যটক ঘুরতে আসে। নৌকা পেয়ারায় ভর্তি হয়ে থাকবে, প্রচুর নৌকা, সব পেয়ারায় পুরো ফুল লোড হয়ে থাকবে। পার্থন শিবা ও পোষেন বাবা রে, একের বঙ্গভবনে চলে আসছো সোনার বাংলা, সে ভীমরুলি, সে আতা মাদ্রা রে। আমি রাজরানী নাইবা থাকুক পাইক পেয়াদা, মুখে অন্নবল। রসগোল্লা মানেই কলকাতা রসগোল্লা গো। বোটের মধ্যে তো চলো বোটে করে ঘুরে আসি, কারণ কোথাও নাবার নেই বলছে, সেই জন্য জুতো এখানেই খুলে যাচ্ছি। তো চলো, আমরা 1:20 বেরোলাম। তো ঘন্টা প্রতি 300 টাকা নেওয়া হয়, তো তার বেশি সময় লেগে গেলে সে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া যাবে। তো চলো বেরিয়ে পড়লাম, 1:20 বাজে। ফুট উপরে থাকে। তো আষাঢ় শ্রাবণ মাসে এই যে গাছ দেখতে পাচ্ছ, গাছের লেভেলের থেকেও আরো 1-1.5 ফুট উপরে মানে পানি থাকে, এতটা হাইটে। এই জন্যই তো নৌকায় ঘুরতে আসে, নাহলে তো এইসব জায়গায় হাঁটে না কেউ, দেখছেন? আচ্ছা, হাঁটতে দেখেন না কেউ, কোনো রাস্তাঘাট নাই এখানে, কোনো রাস্তাঘাট নেই, নৌকাতেই মানে এখানে মানুষের যাতায়াত। তো এখন অফ সিজনে এসছি বলে বছরে 4টে মাস এখানে হচ্ছে তো বছরে 4টে মাস হচ্ছে এখানে বিভৎস পরিমাণে পর্যটকরা আসে ঘুরতে, আর বাকি 8 মাস এখানে খালি থাকে। তো ওই 8 মাসের মধ্যেই আমরা বলতে গেলে এসেছি। মামা একটা পেয়ারা পারলো। তো আপাতত একটাই পেয়ারা পেয়েছি, ভাগযোগ করে আমরা টেস্ট দেখছি পেয়ারাটার কেমন। জুসি পেয়ারা পুরো, দারুণ পেয়ারা, দারুণ। তো যাক, এটা একটা আলাদা মজা, পেয়ারা কিনে খাওয়া আর গাছ থেকে পেড়ে খাচ্ছি, তো আবার এখানে এসে আলাদা লেভেলের পেয়ারা বাগান দেখো। থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট দেখতে হাজার হাজার টাকা লাগে, কিন্তু আমাদের দেশের এই ভাসমান বাজার দেখতে খরচ একদম কম, কিন্তু সৌন্দর্য কোনো অংশে কম নয়।
বরিশাল, পিরোজপুর আর ঝালকাঠি এই 3 জেলার সীমান্তে প্রায় 31,000 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই পেয়ারা বাগান। প্রায় 200 বছর আগে থেকে এখানকার মানুষ খালের পাড়ে পেয়ারা চাষ শুরু করে, আর সেই পেয়ারা বিক্রির জন্যই খালের ওপর তৈরি হয় এই ভাসমান বাজার। সবচেয়ে বড় বাজারটা বসে ঝালকাঠির ভীমরুলি গ্রামে। প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পেয়ারার মৌসুমে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত চলে এই হাট। শত শত কৃষক ছোট ছোট ডিঙি নৌকায় করে টাটকা পেয়ারা নিয়ে আসে। একটা নৌকা থেকে আরেকটা নৌকায় দরদাম হয়, মাপা হয় আর বিক্রি হয়ে যায় এখানে। আসলে ভালো লাগবে। আর বিশেষ করে আমরা গাছগুলো দেখেন, আমরা গাছগুলো এখানে শুধু পেয়ারা নয়, পেয়ারার সাথে সাথে এখানে আমড়া পাওয়া যায়, মালটা পাওয়া যায়, লেবু আর অনেক আম গাছও দেখতে পাচ্ছি। আমের পল্লবও হয়ে রয়েছে, প্রায় সিজন আমের তো বলতে গেলে চলেই আসলো। 1 ঘন্টা 20 মিনিট আমরা ঘুরে চলে এসেছি। লাঞ্চটা এবার সেরে ফেলি। ঘড়িতে বাজে হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী 3:40। খুবই কষ্ট করে, মানে যাওয়ার সময় যতটা ভালোভাবে গেছে আসার সময় ততটা কষ্ট করেই আসতে হয়েছে, কারণ উল্টো দিকে যেহেতু স্রোত বইছে। 400 টাকা দিতে হবে আমাদের। এখন আমরা করব লাঞ্চ। দাদা নিয়ে আসছে একে একে, এই যে দেখতেই পাচ্ছ দাদা নিয়ে আসছে, ভাই হোসেন আর এখানে সিরাজ ভাইয়া আছে। আমরা শুরু করলাম। হ্যাঁ, শুরু করলাম। চালতা দিয়ে ডাল প্রথম খাচ্ছি লাইফে। লাঞ্চ আমাদের কমপ্লিট, এবার এগোনো যাক। তো ঠিক আছে, আসছি আমরা। অনেক কষ্ট করি গেলেন। তো দেশি মুরগি দিয়ে এত রকম আইটেম খেলাম, আর সব কিছু মিলিয়ে 250 টাকা করে প্লেট নিয়েছে আমাদের 4 জন। 250 টাকা করে মানে 1000 টাকা নিয়েছে। তো এখান থেকে আর কোথাও যাবো না, সোজা বাস স্ট্যান্ডে বাস ধরে তারপর আমরা কুয়াকাটায়। জমানো ব্যথা কান্নার লোনা চলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? দারুণ এনজয় আছি। শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়, সে আমার বড় পরাজয়। নেশা করে নিয়ে জাগো, মজা করা যায়। তো আমরা বিআরসিডি বাস টার্মিনালে চলে এসেছি। টিকিটটা কাটিয়ে দেখি কত করে কি নেয় আর কতক্ষণ লাগবে। 3টে টিকিট দেন না, সামনে দিয়ে না মাঝখানে দেন। তো টিকিট কত করে? 350 টাকা এসি বাস দেন। এসি বাস 350 টাকা ভাড়া। 7:30টায় এখান থেকে বাসটা ছাড়বে। কতক্ষণে পৌঁছাবো? 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। 350 টাকা ভাড়া এসি বাস। 7:30টার সময় বাসটা ছাড়বে। ঘড়িতে বাজে এখন 6:30 বাংলাদেশের সময় অনুযায়ী। 3 জনের টিকিট কেটে নিয়েছে 1050 টাকা। তো দাদাকে এবার একটু আমাদের বিদায় জানাতে হবে। এসি বাস, এই বাসে করে আমরা কুয়াকাটায় যাবো। এখান থেকে 115 কিলোমিটার হচ্ছে কুয়াকাটা। প্রচুর লোকের সমাগম রয়েছে। তো 8:20-তে বাসটা ছাড়ছে। আমার আর মেজদার সিট পাশাপাশি পড়েছে, আর এই যে সাহেব আমাদের পাশেই আছে। তো কুয়াকাটায় আমরা এসে গেছি। ঘড়িতে বাজে 11টা বাংলাদেশের সময় অনুযায়ী। তার মানে আমাদেরকে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিল। তো চলো, বেশ ভালোই ফাস্ট এসছে। আমাদের একটু চোখটা লেগে গেছিল, বাস খালি হয়ে গেছে। তো চলো এবার নাবি। তো বাস থেকে যেটা নেমেছিলাম, এইটা কুয়াকাটা নয়, এখানে হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে ইঞ্জিন ভ্যান 10 টাকা করে নেবে, তারপর আমাদের কুয়াকাটায় নিয়ে যাবে। পুরো দীঘায় চলে এসেছি। বিশ্বাস করো, মন থেকে ফিল হচ্ছে যেন আমার দেশের মাটিতে সেই দীঘাতেই রয়েছি। সকালটা হলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় চড়তে চলেছি। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, কালকে সকাল আর বিকেল দুটো মিলিয়ে দেখাবো।
তো ঘড়িতে বাজে 12টা। এতক্ষণ ধরে আমরা হোটেল দেখছিলাম, হোটেলগুলো একটু বেশি কস্টলি হয়ে যাচ্ছিল, তো ফাইনালি আমরা এই হোটেলটাকে ফাইনাল করলাম। তো আমরা হোটেল ডলফিনটা নিয়েছি। রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে আমাদের রুম, আর এই যে হচ্ছে বাথরুম। তো এই যে ডলফিন হোটেলটা আমরা তাহলে ফাইনাল করলাম। তো তাও আবার পেয়েছি কালকের 11টা অবধি, কালকের মধ্যে আমাদের ছাড়তে হবে, কারণ সব হোটেলই মোটামুটি বুকিং হয়ে রয়েছে। তো ঠিক আছে, তো চলো কিছু ডিনারটা করে নিই। তো ডিনার আমাদের কমপ্লিট, রুমে গিয়ে একটু রেস্ট নিই, কালকে সকালে সূর্যোদয়টা দেখতে যাবো। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তোমাদেরকে অবশ্যই বলবো পরের এপিসোডটা দেখতে, কারণ এর পরের এপিসোড আরও মজাদার হতে চলেছে। পরের দিন তোমাদের কুয়াকাটা দেখাবো, তারপরে কক্সবাজার, সেন্ট মার্টিন, আবার জাহাজে চড়ার আছে, সে দারুণ মজা, তোমরা না দেখলে বুঝতে পারবে না।